আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা রাসেল ভাই আমি শেয়ার করব, যে আমাকে এই ঘটনাটি দিয়েছে, সে আমার ফার্মগেট ব্রাঞ্চের স্টুডেন্ট। ওর নাম রাসেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স থেকে লেখাপড়া করেছে। তো ওর বাড়ি হচ্ছে রাসেল ভাই টাঙ্গাইল। ওর টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার দড়িচন্দ্রবাড়ি গ্রাম এবং ওর বাড়ির পাশেই এই ঘটনাটা। তো রাসেল ভাই ঘটনাটি ঘটে হচ্ছে 2005 সালে। ওই গ্রামে সুলতান নামক একজন ব্যক্তি ছিলেন। উনি থাকতেন সৌদি আরবে। তো সৌদি আরবে উনি বেসিক্যালি যে কনস্ট্রাকশনের কাজটা করতেন আর কি, ওখানে লেবার হিসেবে কাজ করতেন। তো ওখানে হঠাৎ একদিন খবর আসে যে সুলতান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো মারা যাওয়ার কারণটা যখন অনুসন্ধান করা হয় তখন বোঝা যায় যে কনস্ট্রাকশন একটা নতুন একটা বিল্ডিং এর কাজ মাত্র শুরু হয়েছে একটা জায়গায়। তখন যখন ওখানে গর্ত করা হয়েছিল, মানে এই মেশিন দিয়ে যখন গর্ত করা হয়, তখন উনি ওই গর্তের মধ্যে নেমেছিল। ওই যে আপনার গর্তের মধ্যে নেমে ওই যে বিভিন্ন রড গুলো জয়েন্ট করায় না, মানে তার দিয়ে বেঁধে বেঁধে ওই কাজটা উনি করছিলেন। তো ওই গর্তটা ছিল অনেক উপরে, মানে গর্তটা গভীর ছিল। এবং উপরে যখন গর্ত করা হয়েছে আশেপাশে কিছু পাথর টাথর ছিল আর কি। আচ্ছা। তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একটা পাথর নাকি গড়িয়ে এসে, মানে হয়তো ওখান থেকে গড়িয়ে আসার কথাও না, গড়িয়ে এসে একদম সরাসরি নিচে সুলতানের মাথার উপরে পড়ে এবং উনি মানে স্পট ডেড হয়ে যায়। আসলে ভাই যখন অত মানে মানে উঁচু থেকে এবং এত ভারী একটা পাথর ওনার মাথার উপর পড়েছে, স্বাভাবিকভাবে মাথার যে কি অবস্থা হতে পারে এটা তো আমরা কল্পনাই করতে পারছি না। রাসেল ভাই ওনার লাশ 3 থেকে 4 মাস পর বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর এখন যখন আসে তার গ্রামের বাড়িতে, ওই দড়িচন্দ্রবাড়ি গ্রামে আসার পরে সবাই মোটামুটি মানে জানাজা পরে দ্রুত কবর দিতে হবে, কারণ সে মনে করেন যে ইসের থেকে আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আবার টাঙ্গাইল পর্যন্ত লাশ নিয়ে আসা এটা দীর্ঘ সময়ের ব্যাপার, কারণ ওই সময় ফ্রোজেন ছিল, তারপর এখানে নিয়ে আসা লাশটায় পচন ধরে যেতে পারে। এই জন্য দ্রুত সেটা দাফন কাফনের ব্যবস্থা করতে সবাই বলেছিল যে এটা যেন কফিন সহকারেই দাফন করা হয়। কিন্তু এখন পরিবারের সদস্যদের একটা হয় যে আমরা শেষ দেখা দেখব। সবাই বলে যে আসলে মাথার অবস্থা এমন হয়ে গেছে যেটা আসলে দেখার উপযোগী নাই, বলে না তাও দেখব, কারণ মনের একটা ব্যাপার তো আছেই, যে একটা হৃদয়ের একটা আকুতি সন্তুষ্টির একটা ব্যাপার আছে। সবার নিষেধ সত্ত্বেও পরিবারের মানে লোকদের মানে পিড়াপিড়িতে শেষ পর্যন্ত কফিনটা রাসেল ভাই খোলা হয়। খোলার পর যখন রাসেল ভাই মাথাটা করা হয়, তখন মানে যারা দেখেছে সবাই ভয় পেয়ে গেছে। তো অলমোস্ট মাথা আসলে ছিলই না, মানে এত ভারী পাথর পড়ার পর ছিলই না। তো যাই হোক রাসেল ভাই কবরটা ওনার কবর দেয়া হয়, দড়িচন্দ্রবাড়ি গ্রামে ওনার কবর দেয়া হয়। তো কবর দেওয়ার মোটামুটি 3 থেকে 4 দিন পর থেকে শুরু হয় রাসেল ভাই ঘটনা। আচ্ছা। প্রথম ঘটনাটি ঘটে ওই সুলতানের বাবার সাথে। উনি রাতের বেলা এশার নামাজ পড়ে ফিরছিলেন। তো এশার নামাজ পড়ে ফেরার সময় মসজিদ থেকে ওই সুলতানদের যে বাড়ির মাঝখানে যে কবরস্থানটি রয়েছে, সেই স্থানে সুলতানকে দাফন করা হয়েছিল। ওনার বাবা রাতে একা একাই হেঁটে হেঁটে আসছিলেন। হঠাৎ করে ওনার মনে হলো কে যেন রাস্তার পাশ থেকে ওনাকে ঢিল মারছে। উনি চিন্তা করছে এত রাতের বেলায় ঢিল মারে কে? তো উনি খুব মানে বিরক্ত হয়েছেন প্রথম দিকে। এইরকম দুষ্টামি, আমি একটা মুরব্বী মানুষ, রাতের বেলা এই ধরনের দুষ্টামি করার কোনো মানে হয়? তখন ওই রাগ করে বলেন এই কে ঢিল মারে কে? তখন দেখে যে ওই একটা গাছের পাশে, রাস্তার ওই পাশে গোরস্থানটা মানে কবরস্থানটা যে পাশে, একটা গাছের পাশে একটা লম্বা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। তো উনি স্পষ্ট বুঝতে পারছেন ছায়া মূর্তিটাই ঢিল মেরেছে। তো উনি খুব মানে রাগ করেন, মানে রাগ হয় ওনার যে কে এই দুষ্টামি করছে, একটু দেখে আসি। আচ্ছা। গ্রামে চিন্তা করে, গ্রামে তো অনেক লম্বা লম্বা ছেলে পেলে আছে আর কি, মনে হয় এই দুষ্টামিটা শুরু করেছে আর কি। কারণ ওই ছেলে পেলের দুষ্টামি করলে গ্রামের মুরব্বীরা অনেক সময় সালিশ দেখে তাদেরকে একটু সাহায্য করেন, তো মনে করছে রাতের বেলা হয়তো বা এই আমাকে ইচ্ছা করে বিরক্ত করছে আর কি। তো উনি রাসেল ভাই কাছে যান সাহস করে, কে? উনি গিয়ে দেখেন রাসেল ভাই ওই লম্বা যে ব্যক্তিটা, ওটা আর কেউ নয়, তার ছেলে সুলতান। উনি ওটা দেখেই তো ওইখানে সেন্সলেস হয়ে গেছেন। এখন যখন এশার নামাজ পরে যখন আরো কিছু লোক আরেকটু দেরিতে আসছেন, তখন দেখে কি ব্যাপার, রাস্তার ওই পাশে সাদা পাঞ্জাবি পরা কিছু একটা পরে আছে মনে হয়। কাছে গিয়ে দেখে সুলতানের বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে।
তখন তারা সবাই ধরাধরি করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বাড়িতে আসার পরে যখন বলা হয় যে কি হয়েছিল, উনি সবাইকে খুলে বলেন যে আমি তো এই সুলতানকে দেখেছি, এই অবস্থা। এখন বলছে আপনি হয়তো মনের ভুল টুল দেখতে পারেন, সবাই এইরকম বিষয়টাই বলেছে আর কি। রাসেল ভাই, এর পরের দিন যে ঘটনাটা হয় সেটা হলো ওই গ্রামের ওখান থেকে কিছু লোকজন থাকে না, অনেক দূরে কাজ করে, তো ওই সাইকেল চালিয়ে যায়, সাইকেল চালিয়ে আসে। তো তেমনই একজন ব্যক্তি রাতের বেলা এসে নামাজে পরে 10টা সাড়ে 10টার দিকে, কারণ গ্রামে তো 10:30 মানে অনেক রাত আর কি। তো উনি সাইকেল চালিয়ে আসছিলেন, হঠাৎ মানে একটা রানিং সাইকেল হঠাৎ করে থেমে যায়। মানে একটা রানিং সাইকেল হঠাৎ মনে হচ্ছে কে যেন খপ করে ধরে ফেলছে সাইকেলটা, এবং এই গতি জড়তার কারণে উনি সাইকেল থেকে মানে সাইকেল জায়গায় আছে, কিন্তু উনি মানে 10-15 হাত দূরে ছিটকে পড়েছেন। ছিটকে পড়ে গিয়ে ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে, এবং উনি ছিটকে পড়ে যাওয়ার পরে যখন উঠে দাঁড়িয়েছেন দেখেন সাইকেলের পাশে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তো উনি আর ওই ছায়ামূর্তিটাকে এইটা আর উনি অ্যানালাইসিস করতে চান নাই, উনি তো পরিমুড়ি করে দৌড় চিৎকার করতে করতে। এখন রাসেল ভাই, যখন দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটে তখন গ্রামবাসী চিন্তা করলো যে এটাও হয়তোবা তার মনের ভুল, বা অন্য কারণে হয়তোবা রাতের বেলা রাস্তায়, যেহেতু মাটির রাস্তা, কোনো কারণে হয়তোবা কোনো একটা জায়গায় উঁচু থাকতে পারে, সাইকেলটা হঠাৎ করে থেমে গেছে, পড়ে গেছে, এটা হতেই পারে, এরকমই সবাই চিন্তা করেছে। এবং তাকে সান্ত্বনা দিচ্ছে, যে বলে যে আমি এরকম ছায়ামূর্তি দেখেছি, ও কবরস্থানে গেছে, কেউ সহজে বিশ্বাস করে না। থার্ড ঘটনা রাসেল ভাই, তখন এবার সাইকেল না, এবার মোটর সাইকেল। ওই মাটির রাস্তাতেই গতিটা স্বভাবত স্লো থাকে, কিন্তু মাটির রাস্তাটা আসলে সমান ছিল, কিন্তু মানে বেশ প্লেন রাস্তা ছিল মাটির রাস্তাটা। তো একটা মোটর সাইকেল আসতেছিল রাতের বেলা, এটাও রাসেল ভাই রাত 11টা থেকে 12টার মধ্যে এরকম একটা সময়। রাসেল ভাই যখন ওই কবরস্থানটা ঠিক পার হয়েছে, তখন মানে ওটাও একই ঘটনা, হঠাৎ করে মনে হচ্ছে এই গতির মোটরসাইকেলকে হঠাৎ করে কে যেন খপ করে চেপে ধরেছে। আচ্ছা। এবং মোটরসাইকেলে 2জন ব্যক্তি ছিল, 2জন ব্যক্তিই দেখেছে সামনে একটা ছায়ামূর্তি, এবং যখনই ছায়ামূর্তি দেখেছে তখনই কিন্তু রাসেল ভাই এটা হঠাৎ করে মোটরসাইকেলটা থেমে গেছে, এবং ওরা 2জনই সাইকেল থেকে মানে মোটরসাইকেল থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পরে তাদেরও শরীরে হয়, মানে খুব মানে তারা আহত হন আর কি। এখানে রাসেল ভাই একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো যখন রাসেল ভাই ওই যে মোটরসাইকেল আঘাতটা লেগেছে, হঠাৎ করে থেমে গেছে, যখন পরবর্তীতে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, মোটরসাইকেলের চাকাটা মনে হচ্ছে বাংলা 4 এবং ইংরেজি 8 লিখলে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। মানে এত জোরে আঘাত লেগেছে যে আমরা অনেক সময় দেখি না যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে বাইসাইকেল বা রিক্সা এরকম কিন্তু বেশি আঘাত লাগলে এরকম ইংরেজি 4 মানে বাংলা 4 বা ইংরেজি 8-এর মতো হয়ে যায়, কিন্তু খেয়াল করবেন আপনারা, লিসেনাররা হয়তো এই বিষয়টা বুঝতে পারবেন আর কি। আসলে ওই একটা ফাঁকা জায়গা তারা চিন্তা করলো, এই জায়গায় কোনো এরকম কোনো বাধা নাই, কিচ্ছু নাই, এত জোরে আঘাতটা লাগলো কিসে? তখন রাসেল ভাই বুঝতে পারে যে আসলে এটা আর কিছুই না, ওই যে একটা ছায়ামূর্তি। এবং যেহেতু সুলতানের বাবা প্রথম সাহস করে দেখেছিল ওই ছায়ামূর্তিটা সুলতানের ছায়ামূর্তি, তখন তারা মানে সবাই বুঝতে পারে যে এখন এই রাস্তাটা খুবই মারাত্মক, এদিকে রাত্রেবেলা এইভাবে আর হাঁটা যাবে না। রাসেল ভাই এখন একটা সমাধান কি? এরকম দেখা যায় রাতের বেলা কেউ মানে কিছু দেখুক আর না দেখুক, ক্ষতি হোক না হোক, গভীর রাতে হেঁটে গেলেই ওই গোরস্থানের পাশে একটা ছায়ামূর্তি তারা দেখতো। এতে করে একটা উপকার হয়ে রাসেল ভাই গ্রামে, সেটা হলো গ্রামে প্রচুর চুরি ডাকাতি হতো, বিশেষ করে রাতের বেলা। ওই যে কারো কাঁঠাল চুরি, কারো কলার কাঁদি চুরি, কারো মুরগি চুরি, এই চোর সম্প্রদায়ের আনাগোনা একদম বন্ধ হয়ে যায়, এই একটা উপকার হয়। এবং সেই সাথে মানে গ্রামে লোকজনের রাতের বেলা রাসেল ভাই বেরোতে পারতো না, তখন এর সমাধানের জন্য একজন আলেমের শরণাপন্ন হওয়া হয়। তো আলেম বহু চিন্তা ভাবনা করে উনি বলেন যে আসলে সুলতানের লাশটা যখন এখানে আসছে, তখন ঠিক যেই প্রক্রিয়াতে তাকে মানে দাফন কাফন করার কথা ছিল, এমনকি জানাজাটাও তার ঠিকঠাক মতো হয় নাই। যিনি জানাজা পড়িয়েছেন উনি জানাজার ভালো করে পড়ানোর নিয়মই জানেন না, অথচ এই লোককে দিয়ে জানাজা পড়ানো হয়েছে। তখন এখন সমাধান কি? কবর তো হয়ে গেছে। তখন বলেছে সমাধান হচ্ছে যে আপনারা সবাই মিলে একটা গায়েবানা জানাজা পড়ে দেন। সে তো জানাজা তো হয়েই গেছে, একবার খবর হয়ে গেছে, আপনারা সবাই মিলে একজন ভালো আলেমকে ডেকে নিয়ে গায়েবানা জানাজা পড়িয়ে দেন। তখন রাসেল ভাই ওই একজন ভালো আলেমকে নিয়ে এসে তখন সুলতানের রুহের উদ্দেশ্যে
নতুন করে একটা গায়েবানা জানাজা পড়ানো হয়। আচ্ছা, এরপর থেকে রাসেল ভাই 2005 সালের পর থেকে এখন পর্যন্ত ওই ধরনের কোনো ঘটনা, মানে সুলতান কেন্দ্রিক ওইখানে এমনি টুকিটাকি ঘটনা এমনিতে ঘটতেই পারে গ্রামে, বাট ওই যে ঘটনাটা শুরু হয়েছিল ওটা কিন্তু রাসেল ভাই স্টিল নাও এখন পর্যন্ত আর ঘটেনি আর কি। এটাই ছিল রাসেল ভাই সেকেন্ড। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে ঢাকার তাজমহল রোড থেকে শেয়ার করেছেন মাহবুব খান, এবং তিনি তার হাউস টিউটরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব মাহবুবের পাঠানো ঘটনায়। ঘটনাটি ঘটেছিল মাহবুবের হাউস টিউটরের সাথে 90-এর দশকে। তিনি খুব প্রিয় হাউস টিউটর ছিলেন মাহবুবের। তখন তিনি এসএসসি পরীক্ষার্থী এবং স্যারের সাথে অনেক ভালো সময় কাটাতেন, গল্প করতেন। স্যার মাঝে মাঝে মাহবুবকে এবং তার বন্ধুদের নিয়ে চা খাওয়াতো, ঝালমুড়ি খাওয়াতো রাস্তায়। তো স্যারের এই ফ্রেন্ডলি যে ভাবটা, এটা মাহবুবদের খুব প্রিয় ছিল এবং এখনো মাহবুব স্যারকে মনে করে, যদিও তার সাথে দেখা সাক্ষাৎ নাই স্যারের। তো সেই স্যার একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই সময়, সেই 90-এর দশকে। সেই ঘটনাটি মাহবুবকে শেয়ার করেছিলেন এবং মাহবুব সেটা আজকে শেয়ার করেছে আমাদের কাছে। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। 90 দশকের একটা সময়, তখন মাহবুব যেখানে থাকতো, স্পেসিফিকলি জায়গাটার নাম বলবো না, এই মোহাম্মদপুরেরই কোনো একটা জায়গায় মাহবুব থাকতো এবং তারা সেখানে সরকারি একটা বাসায় থাকতো। তো সন্ধ্যার সময় স্যার পড়াতে আসছেন মাহবুবকে। তো বেশ অন্যরকম একটা এনভায়রনমেন্ট তখন বিরাজ করতো যে জায়গাটা মাহবুবরা থাকতো, সরকারি বাড়ি, এবং জায়গাটা দেখা যেত যে তাদের যে গলিটা ছিল ওই জায়গাটা একটু অন্যান্য অঞ্চলের থেকে একটু কম ব্যস্ত, মানে একটু অন্ধকার থাকতো আর কি। তো স্যার নিজে তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, হেঁটে হেঁটে আসতেন ক্লাস করাতে, এবং স্যার থাকতেন এই মোহাম্মদপুরে অন্য আর একটা আউটস্কার্টে তিনি থাকতেন। সেখানে যেখানে স্যার থাকতেন সেই জায়গায় একটা মেস ছিল। সেই মেসটা হচ্ছে একটা পুকুরের পাড়ে, একটা পুকুর, বেশ বড় পুকুর, পুকুরের চারপাশে ঘর করা। তো সেই ঘরে স্যার থাকতেন এবং সেখান থেকে স্যার পড়াতে আসতেন মাহবুবকে। এবং মোটামুটি বেশ খানিকটাই হাঁটা রাস্তা হবে, 5 কিলোমিটারের মতো তো হবে মাহবুবের বাসা থেকে। তো স্যার পুরো রাস্তাটা হেঁটে হেঁটে আসতেন। তো এই সন্ধ্যার সময় স্যার পড়ানো শুরু করতেন, এসে প্রায় 7টা সাড়ে 7টার দিকে, এবং স্যার প্রায় 1.5 ঘন্টার মতো থাকতেন পড়ানোর জন্য, তারপর তিনি যেতেন। তো এরকম কোন এক সন্ধ্যার কথা, ওই দিন আকাশ বেশ মেঘলা, গুড়গুড় করছে আকাশ, এবং সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তো মাহবুব মোটামুটি পড়াশোনায় যে খুব বেশি মনোযোগী তা না, সে মানে আসলে স্যার না আসলে তার কাছে একদিকে ভালো হতো, সে একটু গল্পের বই পড়ে ইত্যাদি করে সময় কাটাতো। কিন্তু স্যারের সাথে আবার ভালো সময় কাটতো, গল্প করতো, পড়ার মাঝে মাঝে সে আড্ডাও দিত স্যারের সাথে, এবং স্যারও খুব চালাকি করে তাকে পড়াতো, আবার একটু গল্প করতে এইভাবে সময় বার করতো। তো এই কারণে এতটা বোরিং হতো না তাদের স্টাডি সেশনটা। তো মাহবুব ভাবতেছে যে আজকে স্যার না আসলে মনে ভালো হয়, আজকে একটু যে জাস্ট বৃষ্টি হচ্ছে, তখনকার সময় তো আসলে এত বেশি মানে রিক্রিয়েশনের ব্যবস্থা নাই, মানুষ গল্পের বই পড়তো ইত্যাদি ইত্যাদি, এইভাবেই মানুষ সময় পার করতো। তো সে মনে করছে স্যার আসতেছে না, একটা বই নিয়ে মানে চুপচাপ বসে যায় এক জায়গায় পড়ি। তো এরকম সময় স্যার আসলো, বাসায় নক হলো। তো মাহবুব খোলার পর দেখলো যে বেশ গাস্টি উইন্ড, সাথে বৃষ্টি, এবং স্যার ভিজে গেছে অনেকটা। তো যাই হোক, স্যার আসলো, স্যারকে বললো স্যার আসলেন কেন এরকম বৃষ্টির সময়? স্যার বললো যে তোমরা পড়াইতে হবে না, পরীক্ষা সামনে। যাই হোক, তো তাদের পড়াশোনার সেশন চললো। মাহবুবের আম্মা জিজ্ঞেস করলো যে তোমার স্যারকে জিজ্ঞেস করো যে স্যার কি খাওয়া দাওয়া বাসায় গিয়ে কি করবে। তো বলছে না, স্যার বলতেছে আপাকে বলো যে বাসায় যে খাওয়া দাওয়া করতে পারবো, অসুবিধা নেই। তো মাহবুবের বাবা মা জানতো যে স্যার থাকে মেসে, ওখানে এরকম বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা এসে। আর মাহবুবের বাসা ওই দিন একটু রান্না বাড়া হয়েছিল ভালো, তো স্যারকে খাইতে বলে, জোর করে খেতে বলে মাহবুবের বাবা মা। তো মাহবুবের স্যার ওই দিন বাধ্য হয়ে তারপর ওদের ওখানে খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করে যখন তিনি যাচ্ছেন তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, প্রায় 10:30 11টা। তো ওই সময় 10:30 11টা একটু রাতি। আর যে এলাকায় মাহবুবরা থাকতো ওই জায়গাটা একটু নীরব, মানে বেশ নীরব, মানে জায়গাটা যদিও বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে কোনো একটা জায়গায়, কিন্তু ওই জায়গাটা নীরব থাকতো রাতের বেলা। যাই হোক, স্যার বের হয়ে যাচ্ছে, এবং ওই সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। স্যার ছাতিও আনে নাই। মাহবুবের বাবা চাইছিল একটা ছাতা দিয়ে দিতে স্যারকে, যে আপনি ছাতাটা নিয়ে যান। তো স্যার বলছে না না না, ছাতা লাগবে না, আমি যেতে পারবো। তো স্যার বের হয়ে গেল মাহবুবের বাসা থেকে। এরপরে স্যারের মুখ থেকে মাহবুব পরে শুনছে যে স্যার ওই দিন হেঁটে যাচ্ছিল।
তো হেঁটে মাহবুবের এলাকা যখন পার হচ্ছে তখন অলরেডি নীরব হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছে, সারাদিনই টুকিটাকি বৃষ্টি পড়ছে। একটা মাঠ ছিল, মাঠটা বৃষ্টিতে ভেজা, সেটার পাড়ি দিয়ে বের হয়ে একটা একটু ব্যস্ত জায়গা আছে, ওখান দিয়ে হেঁটে স্যার বের হয়। তো ওখান থেকে বের হয়ে স্যার যেটা করে, একটা কোয়াইট নেইবারহুড আছে ওখানে, বেশ বেশ কোয়াইট একটা এলাকা আছে, ওইটার ভিতর দিয়ে স্যার হেঁটে আসে, তার বেশ ভালো লাগে। তিনি ওই পুরাপুরি ওই মানে ব্যস্ত জায়গাটার ভিতর দিয়ে আসেন না, তিনি ওদিক দিয়ে ঘুরে ওই কোয়াইট নেইবারহুড দিয়ে বের হয়ে মূল একটা রাস্তা আছে ওই দিক দিয়ে হেঁটে আসেন। তো স্যার চিন্তা করলেন যে মানে ওদিক দিয়ে যাবো, রাত হয়েছে, ওই কোয়াইট নেইবারহুডটা বেশ কোয়াইট হয়ে যায় রাতের বেলা, এখন অনেক রাত হয়েছে এবং হালকা বৃষ্টি পড়তেছে এরকম, তো ভেজে গেছেন স্যার অনেকটা। তো তিনি ঢুকে গেলেন ওইখানে এবং হেঁটে হেঁটে আসতেছেন। তো ওইখানে আসার পথে একটা জায়গায় একটা মাঠ আছে, মাঠটার পাশের সমস্যা হচ্ছে যে মাঠের পাশে একটা ডাস্টবিন রাখা থাকে এবং ডাস্টবিনের মধ্যে প্রায় ময়লা টয়লা অনেক কিছু ফেলে মানুষ জমায় ফেলে। তো স্যার আসতেছেন এবং বড় বড় গাছ ওই মাঠের আশেপাশে, তো বেশ গাছগুলো বাতাসে বেশ নড়তেছে এবং ওখানকার যেখান থেকে স্যার আসতেছে ওখানকার বাসাগুলো একটু বড় বড়, জায়গাগুলো প্লটগুলো বড় বড় আর কি, এবং কোয়াইট হয়ে গেছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে, দোকানের সামনে বাতিও নাই, শুধু ল্যাম্পপোস্টের আলো যেগুলো সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির পানি নামতেছে এরকম। তো মাঠের কাছ থেকে স্যার আসতেছে, মাঠের পাশে কিন্তু আলো নাই কোনো, দূরে ল্যাম্পপোস্টের আলো হালকা পড়ছে মাঠের এখানে। তো ডাস্টবিনের কাছে যখন স্যার চলে আসছে ওইখানে তার কাছে মনে হচ্ছে যে দুইজন মানুষ কিছু একটা আর কি এরকম সরাচ্ছে ডাস্টবিনে এখান থেকে ময়লা বা সামথিং। তো স্যার মনে করছে যে হয়তো ওইখানে ওই যে ক্লিনিং যারা করে এরা হয়তো রাতের বেলা ময়লা সরাইতে আসছে এখানে। তো স্যার এতটা পাত্তা দেয় নাই, মানে আলো নাই এত, আবার একটু ভয়ও লাগছে, মানে ছিনতাই টিনতাই হয় এটা, ওই কারণ ওই দিন আবার স্যারকে বেতন দিয়ে দিছিল, মাহবুবের বাবা স্যালারি দিয়ে দিছিল স্যারকে। তো তিনি একটু মানে পকেটে যেহেতু টাকা আছে এটা একটু ভয় লাগছে যে যদি সমস্যা অন্ধকারের মধ্যে। তো হেঁটে যখন তিনি ডাস্টবিনের পাশে যাচ্ছেন হঠাৎ করে তিনি খেয়াল করলেন আল খেল্লা পরা, কালো কালো এরকম বড় ইসের মতো পরা, এলাকারা এটা কি কোনো মানে ময়লা কর্মীর কি এরকম ড্রেস হইতে পারে, আবার মাথার মধ্যে কালো কাপড় দেওয়া এরকম ঢাকা। তো স্যার যখন তাকায় আছে কিছুক্ষণ তাকাইতে তাকাইতে যাচ্ছে, এই সময় মনে হলো যে ওই দুইজন যে পরিষ্কার করতেছিল ওরা নোটিস করলো স্যারকে, মানে বুঝতে পারলো যে স্যার ওইখানে আছে। তো তারা মুখ ফিরে তাকাইলো স্যারের দিকে, মানে মুখ তুলে তাকাইলো। স্যারের বুকটা ধক করে উঠলো, কারণ ল্যাম্পপোস্টের যে দূরের আলো আছে সেটা কিন্তু হালকা এসে এখানে পড়ছে। পড়ার পর স্যার দেখতেছে যে ওই দুইজনের মুখটা যে ওগুলো কালো কুচকুচা, মনে হচ্ছে যে কাকের যেরকম মুখ হয়, অ্যাজ ইফ ক্রো, জাস্ট কাকের মুখের মতো, কাকের দাঁড় কাকের কালার যেরকম হয় সেরকম মুখের কালার, এবং চোখগুলো এরকম হলদেটে টাইপের, তার দিকে তাকায় আছে দুজন। এবং তারা আসলে ময়লা কিছু নিচ্ছে না, ওখানে দুই হাত দিয়ে ময়লা তুলতেছিল এরকম। তো হাতটা যে তুলছে এরকম হাত, স্যার দেখতে পাচ্ছে যে তার হাতগুলা এই কাকের যে এরকম থাকে, ক্লস থাকে এরকম, ওরকম কাকের এরকম থাবার মতো এরকম দুইটা হাত স্যারের দিকে তাকায় আছে। এবং স্যারকে দেখে দুইজনই খ্যা করে উঠলো, কেমন জানি খ্যা করে একটা শব্দ করলো। স্যার ভয়ে তার আত্মা উড়ে গেছে এবং তারপরে দেখলেন তিনি ময়লা জিনিসপত্র উড়ে আসতে লাগলো স্যারের দিকে, মানে ছুঁড়ে মারতেছে। তো স্যার ঝেড়ে দৌড় দিল ওখান থেকে, মানে তার আসলে আর তখন আর ওখানে দাঁড়ায় থাকার মতো অবস্থায় দৌড়ালেন। তো তার দৌড়ানোর রাস্তাটা ছিল মানে ডান দিকে মন নিয়ে সোজা দৌড়াবেন তিনি, এবং দৌড়াচ্ছেন বেশ অনেকজন রাস্তা পার করে আসছেন। এরপরে হাতে বাঁদিকে একটা মসজিদ পড়ে, মসজিদের কাছে যখন আসছেন তখন স্যার বুঝলেন যে তাকে আর কেউ ফলো করতেছে না। অনেক দূর পর্যন্ত কিন্তু তার পেছনে ময়লা ছুটে পড়ছিল, এসে ঠাস ঠাস করে ময়লা পড়ছিল অনেক দূর, এবং তার গায়ে বাড়ি খেয়েছে কয়েকটা ময়লা। স্যার খুব মানে 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 বাজে ফিল করতেছেন যে গায়ের মধ্যে ময়লা পড়ছে, কে মারছে। তখন স্যারের কাছে মনে হলো যে এটা মনে হয় পিশাচ কোনো। তো তিনি যাই হোক ওই এলাকার থেকে তিনি হেঁটে বেরোলেন, এবং তখন দেখছে বৃষ্টি আরো বেড়ে গেছে, বেশ খানিকটা জোরে জোরে বৃষ্টি পড়তেছে। স্যার হেঁটে হেঁটে আরেকটা এলাকার ভেতর দিয়ে গেলেন এবং সেখানে হাঁটতে হাঁটতে তার সেই মেসের কাছে আসলেন। আর তিনি যে মেসটার কাছে থাকতেন ওই এলাকাটাও কিন্তু একটা বিশাল আবাসিক এলাকার এক কর্নারে সেই মেসটা, মানে ওই আবাসিক এলাকার সাথে অনেকটা যায় না, পুকুর একটা আছে পুকুরের পাশে। স্যার ওইখান থেকে ঢুকলেন, ঢোকার সময় তার নীরব কেমন লাগতেছিল, এবং তার বাসার স্যারের যে মেসের সামনে যে পুকুর সেটা নিয়েও অনেক কথা তিনি শুনছেন, যে এই পুকুর নিয়ে অনেক রকম অতিলৌকিক কথা প্রচলিত আছে। এবং স্যারের কিছু করার নাই, তিনি স্টুডেন্ট মানুষ এবং তিনি স্টুডেন্ট পড়ান এলাকায় অনেকদিন থাকেন ওখানে মেসে। যাই হোক স্যার হেঁটে হেঁটে ওখানে ঢুকে গেলেন, এবং তিনি যখন আসতেছেন তখন তার আশেপাশে সবগুলো ওখানে ছোট ছোট সব রুমগুলা এরকম ওই যে টিন আর বেড়া দিয়ে করা, সবগুলা নীরব, সবাই ঘুমায় গেছে, বৃষ্টির পানি পড়তে টপটপে। স্যার ভিজে গেছেন, পুরা ভিজে গেছেন স্যার। তো উনি ভেজা অবস্থায় এসে তার রুমে গেলেন। স্যারের সাথে স্যারের ভাই থাকতো, স্যারের ভাই নাই ওই দিন, তিনি বাড়িতে গেছেন।
তো স্যার তাড়াতাড়ি চাবি বের করে তার ঘরের তালা খুললেন, খুলে ঢুকলেন ভিতরে। ঢুকে তিনি ওখানে বাতি জ্বাললেন, জেলে নিজে মানে নিজেকে পরিষ্কার করলেন, কাপড় চাপড়গুলো খুলে একদিকে চিপড়ে রাখলেন। রেখে তিনি চিন্তা করতেছেন যে এখন তিনি যাবেন নাকি। এখন গোসল করতে হলে ওখানে যারা থাকতো তারা সবাই গোসল করতো ওই পুকুরে, ওখানে বাঁধানো ঘাট আছে। তিনি বললেন যে এই চিন্তা করলেন এই বৃষ্টির মধ্যে ওই পুকুরে নামার কিছু নাই, এবং ওই পুকুর নিয়ে তার একটু ভয়ও আছে। স্যারের ভয়ও আছে পুকুর নিয়ে, যে পুকুরের মধ্যে কোনো ব্যাপার আছে। তো যাই হোক, উনি কাপড় চোপড় চিপড়ায় যতটুকু পারলেন তার গা মুছে ফেললেন। মুছে ফেলে তিনি আস্তে ধীরে শুয়ে পড়লেন। খেয়ে আসছেন যেহেতু, চিন্তা করলেন না, তো তিনি বাতিটা নিভায় শুয়ে পড়লেন। তো স্যার ঘুমানোর চেষ্টা করতেছেন, অনেকক্ষণ ঘুম আসে না। তো একটু পরে মনে হলো যে তার দরজার কাছে কেউ দাঁড়ায় আছে। একটু পরে নক করলো তার দরজায়, ঠক ঠক করে নক করলো। তো স্যার জিজ্ঞেস করলেন কে? তো ওই পাশ থেকে শুনতেছেন আমিটা এমন ভাবে বলতেছে, খুব ক্লিয়ার না আমিটা কে। তো স্যার উঠলেন, উঠে তিনি চিন্তা করলেন যে না, আমি কে হতে পারে, এখানে তো আর অন্য কেউ নাই, পাশের ঘরের কেউ নাকি, কি জানি মনে করে স্যার আস্তে করে বাতিটা জ্বালায় দরজাটা খুললেন। তো দরজাটা খোলার সাথে সাথে তার চোখ মুখ জ্বলে উঠলো, পুরা একদম কপাল থেকে তার গাল পর্যন্ত জ্বলে উঠলো স্যারের, মনে তীক্ষ্ণ ভাবে প্রচন্ড। তো তিনি নিজের রিফ্লেক্সে দ্রুত দরজাটা লাগাই দিয়েছেন তার রুমের, দাম করে জোরে একটা বাড়ি খেয়ে দরজা লাগছে। তিনি লাগানোর পর তিনি তার মুখটা ধরে আছেন, কি ব্যাপার। তো স্যারের ওখানে টেবিলের উপরে তার খাওয়ার পানি ছিল আর কি, একটা তখনকার সময় গ্যালনে পানি থাকতো, এরকম বড় আর কি এরকম গ্যালন গুলা। তো সেই গ্যালনের মধ্যে থেকে তিনি পানি ঢেলে তাড়াতাড়ি মুখে দিয়েছেন, বারবার মুখ জ্বলতেছে কেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলতে পারলেন, চোখ খুলে দেখতেছেন মুখ জ্বলতেছে পুরা। তো ভালো মতন পানি টানি দিয়ে, এখন ওনার রুমের মধ্যে কিন্তু এরকম আয়না নাই, একটা এরকম ছোট আয়না ছিল যেটা দিয়ে মাথা ছড়াতো বা শেপ করতো। খুঁজে আয়নাটা বের করলেন, খুলে তাকায় দেখলেন স্যারের কপাল থেকে চোখের কাছ থেকে পুরা একটা মানে এরকম 3টা নখ যদি আঁচড় দিয়ে যায়, পুরা সেই রকম আঁচড় একটা পুরা গালের নিচ পর্যন্ত চলে আসছে এবং জ্বলতেছে, মানে পুরা এরকম নখের আঁচড়ের মতো। তো স্যার খুব হয়ে গেলেন যেটা কি হলো, মানে কে তাকে এরকম আঁচড় দিল কি। তিনি তাড়াতাড়ি উঠে বসে ওখানে তার কাছে ওখানে যে স্যাভলন ছিল, স্যাভলন ট্যাভলন লাগাই যেন জ্বলতেছে। তো তিনি চিন্তা করলেন যে এটা অতিলৌকিক কিছু, যেহেতু তিনি গ্রামের ছেলে। স্যার দোয়া দরুদ পড়তে পড়তে ঘুমানোর চেষ্টা করলেন, এবং তার কাছে কেন জানি মনে হলো যে সারা রাত তার যে ঘরটার আশেপাশে কেউ হাঁটতেছে, তিনি একদম টের পাইতেছেন। তো এইরকম কখনোই হয় নাই তাদের ওইখানে এরকম কিছু। তো যাই হোক, পরদিন স্যার ওরকম অনেক কষ্টে রাতটা পার করলেন। ভোরবেলা আজান এসে সকাল হওয়ার সাথে সাথে স্যার গেলেন ওইখানকার কাছাকাছি মসজিদ, একদম কাছে মসজিদে গেলেন, হুজুরকে বললেন। তো হুজুরকে পুরো ঘটনাটাই বললেন যে কি হয়েছে, এবং হুজুর তার আঁচড় দেখে বললো যে এটা আপনার পিশাচ আঁচড় দিয়েছে মুখে। কি হয়েছিল আপনি ওই যে ওখানে যে দেখছেন, ওই পিশাচই আপনাকে ফলো করে এসে আঁচড় দিয়েছে এখানে, এবং আপনার উচিত হয় না ওখানে তাকানো। আপনি কি ওখান থেকে যে ভয় পেতেছিলেন? বলে যে হ্যাঁ, দোয়া ভয় পেয়ে আমি ওখানে, আপনি পড়লে পুরো দোয়া পড়া উচিত ছিল, আপনার নিজের বন্ধ করা উচিত ছিল শরীর, তা না করে আপনি জাস্ট গেছেন ভয় পেতে পাইতে ওখান থেকে গেছেন, আর আপনাকে ফলো করছে এটা। বাসায় এসব শরীর বন্ধ করা উচিত ছিল, আপনি করেন। ভালো হয়েছে যে পুকুরের দিকে যান নাই রাতের বেলা, ওরা আপনাকে তো এম করে রাখছিল। যাই হোক, হুজুর দোয়া দুধ পড়ে দেন, ফু দেন। তো স্যারের ওই আঁচড়ের দাগ ছিল, বেশ অনেকদিন এরকম আঁচড়ের দাগ ছিল, এবং সেই আঁচড়ের দাগ মাহবুবও দেখছে স্যারের ওখানে, যে এটা বেশ অনেকদিন ধরে এরকম দাগটা ছিল। তো স্যার মাহবুবকে বলছে যে এরকম উনি তার জীবনে, তিনি তো গ্রামের ছেলে, গ্রামে মানুষ এসছে, গ্রামেও কখনো এরকম ভাবে কোনো কিছুর দ্বারা তিনি আক্রান্ত হন নাই যেটা তিনি শহরে হলেন। আর এটা তার কাছে আসলে কোনো রকমের মানে এটার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেন না, কারণ যা দেখছেন রাস্তার মধ্যে এটাও ব্যাখ্যাতীত, এবং তার সাথে যেটা ঘটলো সেটাও ব্যাখ্যাতীত। তো যাই হোক, এই ছিল মাহবুবের স্যারের একটা ঘটনা, এবং খুবই ইন্টারেস্টিং। এবং আমি নিজে মোহাম্মদপুরের ছেলে, আমি জানি আমাদের এই এলাকা অনেক রকম এরকম ঘটনা প্রচলিত আছে, অনেকেই অনেক ঘটনা এখানে এরকম শেয়ার করেন, এবং এই জায়গা সম্পর্কে অনেক কিছু আমি শুনেছি ছোটবেলার থেকে, যে অমুক জায়গায় এটা আছে, অমুক জায়গায় এটা হয়েছে, অমুক এইটা দেখেছে, অমুক বাড়িতে এরকম হতো, এরকম অনেক বাড়ির অনেক ঘটনা আছে, অনেক পুরনো বাড়ি, অনেক এলাকার অনেক ঘটনা আছে, যে এলাকাগুলোকে মানুষ এড়ায় চলতে একটা